আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। মিস্টার খান, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ, আপনাকে স্বাগত। আপনাকেও। আপনি রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় আছেন সাংবাদিক ও গবেষক কামরান রেজা চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনি কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনিও আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। এদিকে সীমান্তে অস্বস্তি, অস্থিরতা কমছে না। অভিযোগ উঠেছে, এবার নতুন কৌশল নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নীলফামারীর চিলাহাটি সীমান্তে পুশিনের জন্য আনা ব্যক্তিদের অনেককেই অস্বাভাবিক আচরণ করতে দেখা যাচ্ছে। কেউ কেউ অসংলগ্ন কথা বলছেন, কেউ বা উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। অভিযোগ উঠেছে বিশেষ ধরনের ঔষধ বা ইনজেকশন প্রয়োগে তাদের স্মৃতি বিভ্রম করে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। ফলে পুশিন ঠেকাতে এলাকাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন সীমান্ত রাত দিন পাহারা দিচ্ছে বিজিবি। এদিকে দিল্লিতে তৃতীয় দিনের মতো আলোচনায় বিজিবি বিএসএফ এখনও ভিন্ন ভিন্ন অবস্থান ধরে রেখেছে। আর এসবের মাঝে এই সপ্তাহে পশ্চিমবঙ্গ সীমান্ত সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নির্বাচিত খবরের টেবিলে আমরা বোঝার চেষ্টা করব কেন সীমান্ত সংকট কাটছে না, সংকট সমাধানে কূটনৈতিক কাঠামোর সদ্ব্যবহার কি হচ্ছে, আর রাতের আধারে সীমান্তে মানুষ ঠেলে দেওয়ার রাজনীতিটা আসলে কেমন। একই সাথে আমেরিকার সাথে বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়টিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে চলুন শুরুতেই সীমান্ত সংক্রান্ত প্রতিবেদনটি দেখা যাক। ঝিনাইদহে কখনো মাইকিং, কখনো পতাকা হাতে টহল, আবার কখনো গ্রামবাসীকে সচেতন করছে বিজিবি সদস্যরা। মহেশপুর সীমান্তের ওপারে গত কয়েকদিনে বিভিন্ন সময়ে লোকজন এনে জড়ো করা হয়েছে। অভিযোগ রয়েছে বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে এ সীমান্ত দিয়ে ভারতের পুশিনের সব চেষ্টা এখন পর্যন্ত পণ্ড করে দিয়েছে 58 বিজিবি ব্যাটালিয়ন ও গ্রামবাসী। সীমান্ত এলাকায় দিনে ও রাতে বিজিবির সাথে পাহারায় রয়েছে গ্রামবাসীও। ট্রাক বোঝাই করে নিয়ে আসছিল, তারপরে ওরা পর্যাপ্ত পরিমাণ টল দেওয়ার কারণে ওরা ওটাকে প্রবেশ করতে পারে। তার কাটা কেটে ওরা পাচার করে দিয়েছে। এটা আমরা পুশিং হতে দেব না। সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে, সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে। গত কয়েকদিনে গ্রামবাসীকে সাথে নিয়ে পুশিনের অন্তত 5টির চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিনে রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এই 5 উপজেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে 271 কিলোমিটার। গত বছর এসব সীমান্ত দিয়ে প্রায় 1,500 মানুষকে পুশিন করেছে বিএসএফ। মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। অবৈধ পুশিন ঠেকাতে সর্বদা সচেষ্ট ও প্রস্তুত রয়েছে স্থানীয়রা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপির সাথে থাকার কথা জানিয়েছেন তারা। সবগুলাই আমরা প্রতিরোধ করার জন্য যতটুকু করার লাগে সবগুলাই আমরা প্রস্তুত রয়েছে। বিজেপির সাথে আমরা একমত হয়ে যেটা লাগে আমরা ওনাদেরকে সাহায্য করব। আলামত সৃষ্টি হবে, সেখানেই আমরা প্রতিরোধ করব এবং সাথে সাথে বিজেপি ভাইদেরকে আমরা জানাবো এবং বিজেপি ভাইদেরকে সাথে নিয়েই আমরা প্রতিরোধ করব। বিজেপি জানায় সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ, মানব পাচার প্রচেষ্টা প্রতিহত করতে লাইট ভিশন, বাইনোকুলার, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের নজরদারি বাড়ানো হয়েছে। আমরা রাতে নাইট ভিশন ইউজ করা থেকে শুরু করে দিনে ড্রোন এবং অন্যান্যভাবে এলাকার দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে আমরা আমাদের সীমান্তের প্রতিটা জায়গাতে এনি কাইন্ড অফ ইলিগাল এন্ট্রি উইল নট অ্যালাউ। এদিকে গত কয়েকদিন ধরে নীলফামারী চিলাহাটি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুশিনের জন্য আনা ব্যক্তিদের অনেকেই অস্বাভাবিক আচরণ করছেন। তাদের মধ্যে কেউ অসংলগ্ন কথা বলছেন, কেউ বা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ ধরনের ওষুধ বা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাদের স্মৃতি বিভ্রম করে সীমান্তে নিয়ে আসা হচ্ছে। ভারতের বিএসএফ ওদেরকে ভ্যাকসিন মেরে দেয়। ভ্যাকসিন মেরে দিলে ওরা কিন্তু পাগল ভেসে কথা বলে, ভালো মানুষ পাগল ভেসে কথা বলে। আমাদের স্থানীয় লোক আর বিজেপির সহযোগিতা এরা মানে পার করতে পারতেছে না। ইনজেকশন সুস্থ শরীরে
পুশ করলে সেই মানুষ ইমব্যালেন্স সহ নানাবিধ জটিলতা দেখা দিতে পারে এবং তা অনেক লম্বা সময় ধরে বিদ্যমান থাকতে পারে। সাতক্ষীরার নীলডুমুরের সুন্দরবন উপকূলে নদীপথে 8 থেকে 10 জুন ভোর পর্যন্ত বিএসএফ 15 থেকে 20 জনকে জড়ো করে নদীপথ সহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। রাতভর নদীপথ সহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখছিলাম মিস্টার সিদ্দিকুর রহমান এবং কামরাজের চৌধুরী, যে প্রসঙ্গটি বা যে বিষয়টি বা যে অভিযোগটি স্থানীয়ভাবে আমাদের সামনে এসছে, নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবেদককে এই আলোচনায় যোগ করে নিয়ে সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা মিস্টার সিদ্দিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধরেন যে রাজ্য সরকার তার নির্বাচনী ইশতেহারে ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট, একদম চিহ্নিত করো, ফেরত পাঠাও, মুছে ফেলো, এই নীতি নিয়ে সামনে এগুচ্ছে এবং এই নীতি নিয়েই তারা নির্বাচনে জয় লাভ করেছে। ফলে তাদের সাথে আমরা কোন কূটনীতি দিয়ে লড়বো আর কেনই বা আমাদের সাথে এরকম বিষয়টি সামনে এলো? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আলোচক আছেন এবং আমাদের সাথে যারা যুক্ত হবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে দর্শকদেরকেও। নিশ্চয়ই। আমি মনে আছে পশ্চিমবঙ্গে যখন বিধানসভার নির্বাচন হলো, সেই নির্বাচনের পর মন্ত্রিসভা গঠনের পূর্বের মানে আগের দিন বা এর 2-1 দিন আগে আপনার সাথে একই অনুষ্ঠানে আমরা এখানে যুক্ত হয়েছিলাম এবং সেখানে কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকার একজন প্রতিবেদক যুক্ত হয়েছিল এবং সেইখানে আমরা বলেছিলাম যে এই বিজেপির পশ্চিমবঙ্গে সরকার গঠন বাংলাদেশের সাথে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকারের নানা যে সংকট তৈরি করতে পারে, এর মধ্যে একটা হবে পুশিন সংকট। এবং আমরা সেই অনুষ্ঠানেও বলেছিলাম যে নির্বাচনের পূর্বে আপনি একটু আগে বলেছেন যে ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট, আমরা এই নির্বাচনে বিজেপির, বিশেষ করে বিজেপি যারা এইখানে ক্ষমতাসীন দল এখন যারা সরকার গঠন করলো, তাদের নির্বাচনের একটা বড় ব্যাপার ছিল বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থান এবং সেইখানে খোলামেলা বাংলাদেশের মানে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির যারা ছিলেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সরকার সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছিল সেইগুলো কূটনৈতিক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তো তখনই আমাদের আশঙ্কা করা হয়েছিল, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশ মানে ভারতের সাথে এই পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসীনের ব্যাপারে তারা খুব বেশি কিছু আশঙ্কা করছে না। তারা মনে করেছিল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সমমর্যাদা ভিত্তিক একটা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যাবে, কিন্তু যে করা গেল না এটার একটা প্রমাণ কিন্তু আমরা এখন দেখলাম। রাইট, সিদ্দিকুর রহমান, আপনি যখন এই কথাটা উল্লেখ করছিলেন, শুভেন্দুর কথা যখন সামনেই এলো, একই সঙ্গে অমিত শাহর কথা আমরা জানতে পারছি যে চলতি সপ্তাহেই তিনি যাচ্ছেন সীমান্ত এলাকা সফরে। এর মধ্যে ধরেন শুভেন্দু যে ডাটা দিচ্ছে তাতে বলছে যে 4800-কে এর মধ্যে তিনি ঠেলে দিয়েছেন এবং তিনি বলছেন হোল্ডিং সেন্টারে রেখে। যখন অমিত শাহ সীমান্ত এলাকাগুলো সফর করবেন, ফলে সংকটটাকে তখন আরো প্রবল হবে কিনা? দেখুন, শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই বক্তব্য তার সঠিক না এবং শুভেন্দু অধিকারী হয়তো এক ধরনের রাজনৈতিক কৃতিত্ব যেটি নিয়ে তারা জনগণের কাছ থেকে ভোট নিয়েছে পশ্চিমবঙ্গের, সেই কূটনৈতিক মানে এই রাজনৈতিক কৃতিত্বটা জাহির করার মতো এই ধরনের কথা বলছে। কেননা আমরা দেখছি যে প্রথম থেকেই বিজেপি, আমাদের যে বর্ডার গার্ড যারা আছে, বিজিবি যারা আছে, তারা এবং স্থানীয় মানুষেরকে নিয়ে তারা কিন্তু একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছে এবং অত্যন্ত সাহসিকতার সাথে সেই কাজগুলো করছে এবং এর কারণে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও সীমান্তবর্তী নোমেন্স ল্যান্ডে যে সমস্ত লোককে জড়ো করা হয়েছিল অনেককে কিন্তু ভারত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। তবে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী তারা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শে তারা কিন্তু নাগরিকত্ব আইনের নামে বাংলাদেশিদেরকে বা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে, বিশেষ করে যারা মুসলিম জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে বাংলাদেশে পুশ ইনের ব্যাপারে কিন্তু তাদের একটা রাজনৈতিক সমঝোতা বা নীতি মানে বিজেপির আছে। তো এই অবস্থায় অমিত শাহ যদি এইখানে আসেন, এই সংকট নিরসন না হয়ে এইখানকার পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু উৎসাহিতও হতে পারে না। এই জায়গা থেকে আরেকটু ছোট্ট করে জানতে চাইবো, ধরেন বাংলাদেশ সরকারের অবস্থান কি রকম হবে? ধরেন বলছে সেগুলো হচ্ছে বাংলাদেশি, তারা ওখানে গিয়েছেন, থেকেছেন, অনুপ্রবেশ করেছেন, কিন্তু আমরা যে ডাটা পাই 2025 সালের 120 জন যে ভারতীয় নাগরিক
তাদের দেশের নাগরিক বাংলাদেশে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের একদম পরিচয় সহ আছে যে আসামের স্কুল শিক্ষক খায়রুল ইসলাম, ভারতের ওড়িশা রাজ্যের হিন্দি ভাষার শিক্ষক শেখ আব্দুর রাজ্জাক সহ 14 জনের পরিবার, পশ্চিমবঙ্গের বীরভূমের এরকম অনেকজন আছেন, তারা তো তাদের সেখানকার, সেগুলোকেই বা কী কারণে এদিকে পাঠানো হচ্ছে শুধুমাত্র মুসলিম? এইখানে আইডেন্টিটিটাই তাদের কাছে বড়। এবং আপনি জানেন যে বিজেপি একটা চরম উগ্রবাদী রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল এইবার যে শুধু এটা করেছেন, অতীতেও বাংলাদেশে এই পুশিনের রাজনীতিটা ব্যাপকভাবে হয়েছিল 2000 সালের, আপনার মনে আছে 2001-2 সালের দিক থেকে কিন্তু এটা শুরু হয়েছে, তারপরে এটা অব্যাহতভাবে হয়েছে। আপনি আসামের যে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু মানে আমরা কূটনৈতিক যে সভ্যতা, হ্যাঁ, হেমন্ত সংখ্যা, তিনিও কিন্তু এইগুলোকে উপেক্ষা করে তিনিও যে মন্তব্যগুলো করেছেন সেগুলো ভারত যে এই মুসলিম জনগোষ্ঠীকে তাদের দেশের হলেও বাংলাদেশে পুশ ইন বা তারা ভারত থেকে উচ্ছেদ করার জন্য একটা জঙ্গি মনোভাব তারা গ্রহণ করেছে, সেইগুলোর ব্যাপারে কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করছি। কামরান রেজা চৌধুরী, আপনার একটু বিশ্লেষণটা শুনতে চাইবো যে এগুলো কি কোনো ধরনের চাপ তৈরির কৌশল? কেনই বা এই মুহূর্তে এরকম চাপ, যেখানে ধরেন ভারতের অবস্থান, এই নতুন সরকারকে বলি বা এখন যে সরকার চলমান রয়েছে সেই সরকারকে শুভেচ্ছা জানাতে কোনো বিলম্ব করেনি। বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের সময় সে থেকে সে একদম পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন সব চলে এসেছিলেন। ফলে হঠাৎ কি এটি কোনো চাপ প্রয়োগের কৌশল মনে হচ্ছে? কৌশল করেই বা কী আদায় করবে? ধন্যবাদ মীর ভাই। একটু ব্রডার পিকচারে দেখা উচিত আমার মনে হয়, যেটা খণ্ড খণ্ড করে দেখার চাইতে একটু ব্রডার পিকচারে দেখলে ভালো হয়। সেটা কেমন? বাংলাদেশ বরাবর, এটা দুঃখজনক একটা বিষয়, বাংলাদেশ মোস্ট অফ দ্য টাইম ইন্ডো বাংলাদেশ রিলেশনসের কথা বিবেচনা করে ভারতীয় রাজনীতির একটা অন্যতম বড় ইস্যু হয়ে থাকে বাংলাদেশ, এবং সেটার ভিকটিম বাংলাদেশ হয়। বাংলাদেশের রাজনীতিতে তো ভারত একটা বড় ইস্যু। বাংলাদেশের রাজনীতিতে ভারত যত বড় ইস্যু, তার চাইতে বাংলাদেশ ভারতীয় রাজনীতিতে অনেক বড় একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরের একটা অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের বিজেপিদের একটা আবেগের জায়গা, এবং তারা সবসময় বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ যদি আমরা কনস্টিটিউশনালি বলি, বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক নয়, আমরা মুসলিম মেজরিটি। বাংলাদেশ কিন্তু একটা সেকুলার কান্ট্রি, কিন্তু বাংলাদেশকে পোর্ট্রে করা হয় যে এটা মুসলমানদের দেশ, এবং যেহেতু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা ভাগ হয়েছে হিন্দু মুসলিমের জায়গায়, এবং ভারত, আপনি যদি কংগ্রেসের পেছনে দেখেন, কংগ্রেসকে কিন্তু বলা হতো ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মুসলিম হিন্দু মেজরিটি পার্টি, যার কারণে মুসলিম লীগ হয়েছিল, যাক সেটা ভিন্ন কথা। আপনি আরেকটা উদাহরণ আমি দিই যে বাংলাদেশ কেন ভিকটিম হয় ভারতের রাজনীতির জায়গা থেকে। আপনি তিস্তার পানি নিয়ে মমতা ব্যানার্জি কিন্তু এখানে আসার কথা ছিল, উনি আসেননি। কারণটা কি জানেন? ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ আমাকে যেটা বলেছেন, দেখো মমতা চেষ্টা করলেও তোমাদেরকে পানি দিতে পারবে না। কেন পারবে না? বলে এটা বিজেপির চাল। বিজেপি সরকার রেডি করেছে, সব চুক্তি রেডি করেছে। মমতা যদি এগ্রিমেন্ট করে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি যারা আছে তারা বলবে তারা মুসলমানকে, বাংলাদেশকে পানি দিয়ে দিয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি পরবর্তী ভোটে হেরে যাবেন। এই পলিটিক্সের জায়গা থেকে মমতা ব্যানার্জি না বলেছেন। আচ্ছা, এখন এই যে পুশিনের ইস্যুটার বৃহত্তর পিকচারে যে কথাটা বললাম, এক হচ্ছে নিজেদের রাজনীতিটাকে স্ট্যাবলিশ করা, পশ্চিমবঙ্গে একেবারে হিন্দুকরণ করা, স্যাফ্রনাইজ করা, পুরো বিজেপি করে ফেলবে। দেখেন এমপিরাও ভেঙে চলে যাচ্ছে, হ্যাঁ, রাজ্য লোকসভায়। এর আর একটা হচ্ছে তাদের তো কমিটমেন্ট যেহেতু দিয়েছে, তাদেরকে বলতে হবে যে ব্যাস আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু বাংলাদেশকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ডিপোর্টেশনের তো একটা সিস্টেম আছে রে ভাই। আপনি ইচ্ছা করে ধরে একজনকে ঘাট ধরে বের করে দেন, যেমন আপনি উদাহরণ বললেন আসামের লোককে আমি দিয়ে দিলেন। ডিপোর্টেশনের সিস্টেম হচ্ছে, আপনি যদি কোনো দেশে, ভারত যদি মনে করে যে আমি এই XYZ এই মানুষগুলো বাংলাদেশি, আপনি তাদেরকে আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করে তাকে কথার কথা আপনি অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পরে সেই নামগুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেগুলো পাঠানো হবে। তারপরে বাংলাদেশে সেটা বাংলাদেশের অফিসাররা কনসুলার অ্যাক্সেস পাবেন। অ্যাক্সেস পাওয়ার পরে সেই কনসুলার অফিসাররা যেটা করেন, নাম ঠিকানা সব নিয়ে এটা হোস্ট কান্ট্রিতে পাঠানো হয়।
কাটানোর পরে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হোম মিনিস্ট্রি এবং পুলিশ ভেরিফিকেশন করে যখন পরবর্তী মিটিং বলে যে হ্যাঁ এই মানুষগুলো আমার দেশের, এই ভেরিফিকেশন আমরা ভেরিফাই করতে পেরেছি, তারপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে ভারতের মানবাধিকার সংস্থাগুলোও তো বলছে যে হ্যাঁ সেখানে এই নিয়ম মানা হচ্ছে না। এখন একটা দেশের সরকার যখন কিছুই মানে না, তখন আপনি করবেনটা কি? কোন ফোরামে যাবেন? কোন জায়গায় গিয়ে বলবেন যে হ্যাঁ আমি ভুক্তভোগী হচ্ছি, আমি সাফার করছি? এইখানে মানে উত্তরটা বেশ জটিল। এখন আপনি বাংলাদেশ এবং ভারতের সকল দিকের শক্তির কথা যদি চিন্তা করেন, মিলিটারি বলেন, ইকোনমিক বলেন, ডিপ্লোম্যাটিক বলেন, যা কিছু বলেন, ওদের একটা আপার হ্যান্ড আছে। এখন এই আপার হ্যান্ডের মধ্যে থেকে ডিপ্লোমেসিতে যে কথাটা বলা হয় বারবার, ডিপ্লোমেসি ইজ আর্ট অফ নেগোসিয়েশন। ডিপ্লোমেসি এসেছেই ছোট রাষ্ট্রের সঙ্গে বড় রাষ্ট্রের যে অসম শক্তির অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে নেগোশিয়েট করে নিতে হবে। এটা আমাদের ডিপ্লোম্যাটিক স্কিল এবং এটা আমাদের পলিটিক্যাল স্কিল। এখানে পলিটিক্যাল নেতৃত্বে পলিটিক্যাল ইস্যু দিয়ে ডিপ্লোম্যাটিক মিনস এটা সমাধান করতে হবে। এই যে আমাদের মানুষরা বিজিবির সঙ্গে একসঙ্গে পাহারা দিচ্ছে, এটা তো একটা ব্যান্ডেজের মতো। ঘাটা কিন্তু ভেতর থেকে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক না দেওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। এবং আরও একটা প্রেক্ষাপট, ভারত কেন সবসময় বাংলাদেশকে চাপে রাখতে চায়, যে কথাটা আপনি বলছেন, ভারত বাংলাদেশকে নিয়ে একটা কারণে সবসময় ওয়ারিড থাকে, যেটা নর্থ ইস্টের, যে আমরা তো নর্থ ইস্ট থেকে আলাদা করেছি। এবং আপনি যদি শিলিগুড়ি করিডোরটা দেখেন, খুব ছোট একটা জায়গা, চিকেন নেক, হ্যাঁ, এই ছোট্ট একটু চিকেন নেক, এই দিক দিয়ে আপনাকে ঘুরে নর্থ ইস্টে যেতে হয়। এবং শেখ হাসিনার সরকারের সময় তারা সে আনহিন্ডার্ড অ্যাক্সেসটা পেয়েছিল, তারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে যেত। সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, এটা তো সত্য কথা, যদি আমি খুব সত্যভাবে মানে খুব ব্ল্যাটেন্টলিও বলি, খুব ফ্র্যাঙ্কলি, আওয়ামী লীগ সরকার প্রো ইন্ডিয়ান ছিল। হ্যাঁ, এটা একটা সত্য কথা, সবসময় যে ছিল সেটা যেমন না, বাট অধিকাংশ জায়গায় প্রো ইন্ডিয়ান ছিল। এখন হয়ে গেছে কি, রাজনীতি থেকে উল্টো হয়ে গেছে। তো ভারত তো কোনো ক্রমেই চাইবে না যে বাংলাদেশ, যেহেতু তাদের একটা মানে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির একটা প্রশ্ন আছে সেখানে, সে কারণে বাংলাদেশকে তারা চাপে রাখবে। এটা একটা ডিপ্লোম্যাটিক কৌশল, এটা একটা পলিটিক্যাল কৌশল, যাতে করে, কারণ নর্থ ইস্টের মানে আওয়ামী লীগ আমলে যেটা হয়েছিল, চিটাগাং বন্দর এবং মংলা বন্দর ব্যবহারের জন্য এগ্রিমেন্টও হয়ে গিয়েছিল। তারা এখান থেকে কলকাতা থেকে ছাড়বে, তাদের বন্দর এখানে চলে আসবে, চিটাগাং বন্দর থেকে টান দিয়ে ওই চিটাগাং হিল ট্র্যাক্স দিয়ে 2 ঘন্টার মধ্যে তারা চলে যাবে নর্থ ইস্টে। এটা তাদের একটা অন্যতম একটা ইস্যু ছিল, তাদের খুব বেনিফিট ছিল। সেটা কাট আপ হয়ে গেছে। তো তারা তো অবশ্যই চাইবে যে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে বাংলাদেশ এই জায়গাটা একটা কম্প্রোমাইজ করবে, একটা নেগোসিয়েশনে আসে। আমার কাছে মনে হয় যে, আর দ্বিতীয়ত আরও একটা ইস্যু আছে যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে ডিফেন্স চুক্তি হচ্ছে, সেই চুক্তির আওতায় আপনি যদি ওই বিষয়টা নিয়ে পরে কথা বলা হবে, ভারত কখনোই চাইবে না যে মানে যে বে অফ বেঙ্গল রিজনে আমেরিকানরা আসুক, এবং তারা বাংলাদেশ দিয়েই আসতে চায়। এইটা একটা আর একটা বড় কারণ। নিঃসন্দেহে ভৌগোলিক অবস্থানটা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এই ফাঁকে বরং একটু আমরা সীমান্ত এলাকার পরিস্থিতিগুলো জানার চেষ্টা করি। একই সঙ্গে আপনার দুজনকে অনুরোধ থাকবে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই তাকে করতে পারেন। আমাদের সহকর্মী আবু সাইদ অপু, তিনি নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে সীমান্ত এলাকায় পুশিং ঠেকাচ্ছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী। বলা হচ্ছে যে সেখানে স্থানীয়দেরকে সাথে নিয়ে তারা এই কাজটি করছেন, কিন্তু যে বিশাল সীমান্ত এলাকা, সেটাতে আসলে কতটুকু সম্ভব হচ্ছে। একই সঙ্গে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে হচ্ছে সীমান্ত এলাকায় বেশ কিছু মানুষকে, যারা শূন্যরেখায় হয়তো আছেন, তাদেরকে অসংলগ্ন কথাবার্তা বলার কথা বলছেন, বিভ্রান্তিমূলক কথা বলতে শোনা যাচ্ছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, তাদের স্মৃতি বিভ্রমের কথাগুলো বলা হচ্ছে প্রতিবেদনগুলোতে। আসলে এটা কিভাবে নিশ্চিত হওয়া গেল, আমাকে একটু বলবেন নিশ্চয়ই, আবু সাইদ অপু। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার মাধ্যমে আমি যারা আসলে দর্শক রয়েছেন এবং যারা আসলে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আজকে নির্বাচিত খবরে যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি শুরুতেই বলতে হয়, আমরা কিন্তু গেল 8 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত আমরা চ্যানেল 1 কিন্তু এই নীলফামারীর যে ডোমার ডিমলায়, অর্থাৎ 20টি সীমান্ত আমরা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা সেই সীমান্তগুলোতে আমরা গিয়েছি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলেছি। কিন্তু আমাদের চ্যানেল 1 এর কাছে হুট করে একটি সংবাদ আসে যে চিলাহাটি স্থল বন্দরের পাশেই
আপনার যে জাদুরবাদ যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে একজনকে পুশিং করার সময় সেখানে বিজিবি এবং স্থানীয় জনতা তোপের মুখে তাদেরকে ব্যাক করে দেওয়া হচ্ছে। এই খবরটি আসা মাত্রই আমরা যখন আমাদের মুঠোফোনের মাধ্যমে, আমরা যদিও বড় ক্যামেরা ব্যবহার করতে পারিনি, মুঠোফোনের মাধ্যমে সেটি আমরা যখন ধারণ করি এবং তাকে কিন্তু ভারতের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, এবং সেটি যখন আমরা গণমাধ্যমে যখন চ্যানেল যখন প্রকাশ পায়, এরপরে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে পুশিং করা হয়েছিল এবং তাকে জনতার তোপের মুখে এবং বিজিবির নিরবিচ্ছিন্ন যে টহল সবকিছুর মধ্য থেকে সর্বসাধারণকে নিয়ে সেটা প্রতিহত করতে তারা সক্ষম হয়। তো এই জায়গা থেকে আমরা একটা জিনিস জানতে পেরেছি, স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে আমরা বলেছিলাম যে মানে বিজিবি এবং বিএসএফ যারা ভারতীয় সীমান্ত রক্ষী আছেন তারা কিন্তু বলছেন যে উনি আসলে মানে মানসিক ভারসাম্যহীন। কিন্তু এই বিষয়টাকে মানে অনুসন্ধান করতে গিয়ে যে বিষয়টি আমরা মানে পেয়েছি সেটি হচ্ছে যে স্থানীয় মানুষজন বলছেন যে শুধু এরকম ভারসাম্যহীন মানুষ সবসময় মানে আসে না, মানে এটা মানে যখনই ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ যখনই সুযোগ পায় তখনই বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে এবং তাদেরকে লিডোকেইন নামে একটা ইনজেকশন রয়েছে যেটা অ্যানেস্থেসিয়ার কাজে ব্যবহার করা হয়, এটি তাদেরকে আসলে দেওয়া হয় এবং এটি দেওয়ার ফলে তাদের যে মানসিক যে ভারসাম্যটা সেটি যেমন থাকে না, তারা হয়তো কানে কম শুনে এবং কথা বলতে গিয়ে বিবিধ অবস্থায় মানে পড়তে হয় এবং তার যে মানসিক মানে শারীরিক যে একটা মানুষের ন্যূনতম যেটা ভারসাম্য সেটা কিন্তু মানে থাকে না। এবং সেটা কিন্তু আমরা কিন্তু আজকে চ্যানেলের পর্দায় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ এবং আইসিইউ বিশেষজ্ঞ তিনি কি বলছিলেন, যে আসলে এটা আসলে কতটুকু মানুষকে একটা মানে আনব্যালেন্স মানে পর্যায়ে মানুষকে রাখে। তো এই জায়গাগুলো থেকে যখন সীমান্তবর্তী মানুষজন বলছিলেন এবং আসলে তারা যখন বলছিলেন যে এরকম অসংখ্য মানুষ আসে যারা ভারসাম্যহীন, তখনই আসলে আমাদের মনে একটু অনুসন্ধানের দানা বাঁধে। তখন আমরা চ্যানেল অনুসন্ধান করি, সেটাকে অনুসন্ধান করে আমরা জানতে পারি যে না, এরকম মানুষ আসে এবং হরহামেশি আসে। বিশেষ করে একটি বিষয় আপনাকে না বললে নয় যে ডিমলার যে 10টি ইউনিয়নের যে 7টি ইউনিয়ন রয়েছে, যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে একটা জিনিস আমরা অনুসন্ধান করে দেখেছি যে তিস্তার যে আসলে প্রধান যে উৎসদ্বার যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্ট থেকে যে মানে আপনার থানা কলোনি যে বিওপি ক্যাম্প রয়েছে, এই ক্যাম্প দিয়ে পাশ দিয়ে কিন্তু 5 থেকে 7টা ইউনিয়নের সীমান্ত রেখা বয়ে গেছে। কিন্তু এই জায়গাটিতে যে সীমান্ত যে রেখাটা যে বয়ে গেছে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো ব্যারিকেড বা নিষিদ্ধের কোনো কিছু সাইনবোর্ড বা মানে একটা তাদেরকে যে আটকানোর যে মানে কোনো কিছু মানে নেট বা জাল এরকম কোনো কিচ্ছু নেই। কারণ যে কোনো সময় এটা তারা ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দারাই বলছেন যে কোনো সময় তারা পানি পথে এই তিস্তার এই পানিপথকে ব্যবহার করে তারা পুশিং করতে পারে। কারণ আমরা দেখেছি একটু যদি পেছনের দিকে একটু তাকাই, কারণ পেছনে কিন্তু যখন মানে গরু মহিষ যখন আসলে ওই নদীগুলোতে পার করে তখন কিন্তু আসলে অনেকে আসলে বুঝতে পারে না, ঠিক মানুষকেও কিন্তু ওইভাবে পার করতে পারে এমন একটা সংখ্যা কিন্তু তাদের মধ্যে মানে রয়েছে। আবু সাইদ আপু আরেকটা জিনিস ছোট্ট করে বলবেন নিশ্চয়ই, আবু সাইদ আপু আরেকটা জিনিস ছোট্ট করে বলবেন নিশ্চয়ই। আপনি বলছিলেন যে সীমান্তের অনেকগুলো জায়গা আছে বা সীমান্তে এমন অনেকগুলো স্কোপ আছে যেখান দিয়ে আসলে মানুষকে সহজে পুশিং করা যায়, পার করে দেওয়া যায়। ফলে এটারও তো নিশ্চয়ই খুব বেশি জরুরি যে দিনের বেলা হবে না রাতের বেলা হবে সেটাও তো ডিটেক্ট করা মুশকিল। ফলে রাতের বেলা হলে সেটা কি ধরনের মেজারমেন্ট আছে, একই সঙ্গে এটাও বলবেন যে ধরেন আমাদেরকে আসলে পর্যাপ্ত পরিমাণ বিজিবির ক্যাম্প আছে, এই যে এতগুলো অরক্ষিত সীমান্ত আছে সেগুলোকে পাহারা দেওয়ার মতো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ধন্যবাদ আপনাকে। মানে আমি সেই জায়গাটি আসতে চাচ্ছিলাম, আপনাকে সংযুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা জানতে চাচ্ছিলেন, আসলে দিনভর কিন্তু সাধারণ মানুষের চলাফেরা থাকে, বিজিবির টহল থাকে, যার কারণে অনেকটা প্রতিদিনের মুখে কিন্তু পুশ ইনটা আসলে হয় না। কিন্তু যখন সন্ধ্যা যখন নেমে যায়, যখন ভারতীয় কর্তৃপক্ষরা বিএসএফরা যখন সার্চলাইট যখন জ্বালিয়ে রাখে এবং হুট করে 20 মিনিট বা 30 মিনিটের যখন বন্ধ রাখে, তখন কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যারা সীমান্তবর্তী মানুষ রয়েছেন, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তারা মনে করছে যে এই সুযোগে পুশিং করাতে পারে। কিন্তু এই পুশিংয়ের জায়গাটা যেমন তিস্তা তীরবর্তী যে বিশাল একটা অংশ এলাকা আছে, আমি যদি বলি যে 30.09 একর যে ভারতীয় যে
মানে এই যে ডিমলা সীমান্তে যে ভারতের অংশটুকু রয়েছে, ভূখণ্ডটুকু রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আসলে মানে সেখান থেকে কিন্তু খুব মানে অনায়াসেই তারা পার হতে পারবে, কারণ সেখানে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই, সেখানে কোনো ব্যারিকেড নেই, সেখানে বিজিবিরা কখনো যায় না। আর বিজিবির জনবলের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সংকট রয়েছে। আমরা বিজিবির সাথে আজকে কথা বলার চেষ্টা করছি বিভিন্ন ক্যাম্পে, যদিও তারা আমাদের সাথে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তারা একটা বিষয় বলেছেন যে এই তিস্তা তীরবর্তী যে বিষয়টি আমি বারবার টানার চেষ্টা করছিলাম, সেই জায়গাটি থেকে তারা বলছেন যে মানে তাদেরকে যেভাবে সরঞ্জাম দিয়ে মানে উপকরণ দিয়ে তাদেরকে যেভাবে সহায়তা করা দরকার ওইসব জলপথগুলোকে নিয়ন্ত্রণের জন্য, বা জলপথ যে সীমান্ত রেখা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু তারা শত চেষ্টা করে পারছে না, কারণ জনবলের সবচেয়ে বড় একটা ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের কিন্তু বিষয়টা তারা বারবার বলছেন। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ অপু, আপনি আমাদের সাথে থাকুন। আমি একটা বিরতি নেবার সময় হচ্ছে, আমি বরং ওনার প্রশ্নের সূত্র ধরে বা ওনার তথ্যের সূত্র ধরে আপনার কাছে আসতে চাইবো নিশ্চয়ই। ফিরে এসে মিস্টার সিদ্দিকুর রহমান, আপনার কাছে এটা নিশ্চয়ই জানতে চাইবো যে একটা প্রশ্ন উঠছিল যে আমরা আসলে ডিপ্লোম্যাটিকভাবে বা কূটনৈতিকভাবে কতটা তাদের সাথে লড়ে উঠতে পারছি, বা কতটা সমঝোতার মধ্যে আসতে পারছি, বা কতটা দ্বিপাক্ষিক স্বার্থ যেটা আছে সেটা রক্ষা করতে পারছি। আমাদের খলিলুর রহমানের মতো বলা হচ্ছে যে জাদ্রেল পররাষ্ট্রমন্ত্রী আছেন, শামা ওবায়েদ আছেন, তারা আসলে কি করছেন, তারা কতটুকু আপনাকে, তাদের কর্মকাণ্ড আপনাদেরকে আসলে কতটা সন্তুষ্ট করে, এটাও শুনতে চাইবো নিশ্চয়ই। ইচ্ছে ছোট্ট বিরতির পর আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি কি মনে করেন যে আমাদের কূটনৈতিক তৎপরতার জায়গায় বা কূটনৈতিক আলোচনার জায়গায় কতটা আসলে আমরা অগ্রগতি দেখেন? আসলে দেখুন, ভারতের পক্ষ থেকে এই যে পুশিনের যে অপচেষ্টাটা হচ্ছে, এবং একটু আগে যার আপনাদের একজন প্রতিনিধির বক্তব্য শুনছিলাম যে তারা কিভাবে এই কাজগুলো করছে। ধরেন এখানে দেখেন যাদেরকে পুশিনের চেষ্টা করা হচ্ছে তাদেরকে যে একটা ইনজেকশন পোষ করা হচ্ছে, এবং এর ফলে এই মানুষগুলোকে একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, একজন চিকিৎসাবিদদের কথা। এখন আমাদের প্রত্যেক দেশের যখন প্রতিবেশী দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমরা একটা বর্ডার প্রোটোকল মেনটেন করা হয়। ভারত এই ক্ষেত্রে আমাদের বর্ডার যে প্রোটোকল আছে বা আমাদের যে সীমান্ত মানে সংরক্ষণের ব্যাপারে আমাদের যে কূটনৈতিক যে আইনগুলো আছে এগুলোর প্রতি তো ন্যূনতম তারা তোয়াক্কা করছে না। এবং আপনি বললেন যে আসামের যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আমরা এটা করছি। তো আপনি বুঝতেই পারছেন যে একটা কোনো রকমের রাগ ডাক না করে তারা এইগুলো করছে। এখন একটু আগে আপনাদের এখানেও দেখলাম, আমরাও জানি যে এই যে পুশিনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা বলবো যে সংকটজনক পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি, এর মধ্যে কিন্তু দিল্লিতে আলোচনা হচ্ছে চলছে। আর আপনি যেটা বলেছিলেন যে আমাদের যে বাংলাদেশের এখন পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন জনাব খলিলুর রহমান, তিনি এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তারা কিন্তু দিল্লিতে একটা আনুষ্ঠানিক সরকার গঠনের পর তারা সেখানে একটা সফরও তারা করেছেন, এবং সেই সফরে ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে সম্পর্ক নতুন একটা যাত্রা, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়েছিল তারা বলেছিল যে একটা নতুন যাত্রা। আর এই সংকটের মধ্যেও কিন্তু ভারত থেকে আমাদের যে বাংলাদেশের নতুন হাই কমিশনার তিনি আজ বাংলাদেশে আসবেন, এইটাও একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আছে। এবং তিহার আসার পর বাংলাদেশ সরকার তার সাথে কিভাবে কূটনৈতিক বিষয়গুলো ডিল করবেন সেটা দেখার জন্য অপেক্ষা। আরেকটা জিনিস হলো, আপনি দেখেন যে জনাব খলিলুর রহমান তিনি একটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় যে একটা দীর্ঘ প্রায় ৪ দশকের পরে আমাদের যে জাতিসংঘের যে সাধারণ পরিষদে তিনি সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার কনসেন্ট্রেশনটা কিন্তু একটা বড় সময় ধরে ওইখানে এই নির্বাচনকে কেন্দ্র করে ছিল। কিন্তু তার এই কনসেন্ট্রেশন থাকলেও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টিকে গুরুত্বের সাথে নেবে, এটাই আমাদের কাছে কিন্তু প্রত্যাশা। এবং এইখানে যে বিষয়টা হলো দুই দেশের মধ্যে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমরা সেই প্রত্যাশার জায়গাটাতে যাচ্ছি না। আর ভারত আমাদের একটা বড় প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের যে কূটনৈতিক শিষ্টাচারের বিষয়গুলো আছে সেই বিষয়গুলোও কিন্তু অনেক সময় তারা তোয়াক্কা করে না। ফলে 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 কি এরকম বিষয়টা দাঁড়াচ্ছে যে ধরেন রাজনীতির মাঠেও, বাংলাদেশের রাজনীতির মাঠে অন্তত, এটা কি একটা বড় আলোচনার বিষয়বস্তু বা একে অপরের সমালোচনার বিষয়বস্তু হয়ে যাচ্ছে কি? কারণ হচ্ছে যে সংসদের যে বিরোধী দল আছে জামাত, সেই দলের একজন ধরেন যে রাইট, তিনি কি কথা বলেছেন সেটা শুনি, তারপর বোঝা যাবে যে আসলে সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিতে প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, আমি অনুরোধ করব
মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় মন্ত্রী হয়ে গেছে। সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। শামা ওবায়েদ উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি নেওয়া, উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বদা এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। তারাও তো সন্তুষ্ট হতে পারছেন না। এটি বাংলাদেশের রাজনীতিতে আমরা যে ঐতিহ্যগত রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারাতে আমরা সরকার এবং বিরোধী দলের যে বিভিন্ন ইস্যুতে যে অবস্থা থাকে, এটারই একটা প্রতিফলন আমরা এখানে দেখলাম। এটা কিন্তু আমাদের একটা জাতীয় সমস্যা। এই যে পুশিং সমস্যাটা, এটা শুধু প্রতিরোধ করা বা এটা তো সরকারের অবশ্যই বড় দায়িত্ব। এর সাথে যারা দায়িত্বশীল, বিশেষ করে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও কিন্তু একটা ভূমিকার প্রশ্ন আছে। এখন আমাদের দেখা যায় যে আমাদের এই সমস্ত ইস্যুতে, জাতীয় ইস্যুতেও আমরা এক কাতারে হতে পারিনি। আপনি দেখেন যে এর আগে যখন অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় আমাদের সাম্প্রদায়িক ইস্যুতে ভারত যখন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, তখন কিন্তু আমরা মোটামুটি একটা কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু এগুলোর প্রতিবাদ করেছি। ফলে ভারত এটা থেকে যে সুবিধাগুলো নিতে চেয়েছিল সেটা পারেনি। এখন আমি মনে করি যে যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে এবং সালাউদ্দিন সাহেবের যে বক্তব্যের কথা, সীমান্ত হত্যা বা জাহিদ সাহেবের যে বক্তব্যটা বলা হচ্ছে, শামা ওবায়েদের যে প্রসঙ্গটি এনেছে যে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডাইরেক্ট আলোচনা দিল্লিতে হচ্ছে, পত্র দেওয়া হচ্ছে এবং এগুলো হলো ডিপ্লোম্যাটিক কতগুলো প্রসেস এবং এই প্রসেসগুলো অ্যাডজাস্ট করা এটা একটা সরকারের দায়িত্ব। এখন বলছেন যে নতজানু পরিহার করবেন, আমরা অবশ্যই চাই যে কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ এখন এই মুহূর্তে এইরকম পরিস্থিতির মধ্যে নাই যে আমরা একটা যুদ্ধংদেহী পরিস্থিতির মধ্যেও যেতে পারি। ফলে এই দ্বিপাক্ষিক আলোচনাটা চলাকালীন সময়ে বা আলোচনাটার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মানে একটা দূরদৃষ্টি সম্পন্ন এবং কৌশলী পদক্ষেপের মধ্য দিয়ে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। কামরুল ইজাজ চৌধুরী কি বলবেন? শুধুমাত্র নতজন তো নয়, নিশ্চয়ই আপনি সমতার ভিত্তিতে কাঁধে কাঁধ রেখে বা চোখে চোখ রেখেই তো আসলে আলোচনাগুলো করবেন। নতজানু পররাষ্ট্রনীতির যে কথাটা বারবার বলা হয়, এটা খুব পুরনো একটা টার্মিনোলজি। আপনি দেখবেন যে বিরোধী দল থাকে সেই এই কথাটা বলে যে, আর বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা তো এখন আরও বেশি প্রকট, কারণ যারা প্রধান বিরোধী দল আছেন তাদের অন্যতম উপজীব্য হচ্ছে ভারত। তো এটা তার সঙ্গে যুক্ত হয়েছে এনসিপি। যাই হোক, সেটা তাদের রাজনৈতিক কৌশল। আপনি খেয়াল করে দেখবেন এনসিপির নেতা যখন বললেন, এর মধ্যে বললেন যে এর মধ্যে শেখ হাসিনাকে চেয়ে ফেলুন। তো এটা আসলে রাজনৈতিক রেটরিক। আমি একটা কথা খুব ফ্র্যাঙ্কলিও যদি বলি, জামাত যদি আজকে সরকারে থাকতো তারাও এই রোলই প্লে করতো, এর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ যুদ্ধ কোনো সমস্যা না, আপনার যতই ক্ষমতা থাক আপনি যুদ্ধ করতে পারবেন, যুদ্ধ করে কিছু হয় না, এটা প্রমাণ হচ্ছে। আমেরিকার মতো একটা বৃহৎ শক্তি ইরানের সঙ্গে যুদ্ধ করে কিছু করতে পারছে না, আমেরিকা ইসরায়েল মিলে। রাশিয়ার মতো বিগ পাওয়ার, ইউক্রেনের মতো একটা সব কিছুই করতে পারতেছে না, আসছে না। আলটিমেটলি যুদ্ধ থেকে শুরু করে সব কিছু এক্সেপশন তো আছে দুনিয়াতে, যুদ্ধ মোস্টলি শেষ হয় নেগোসিয়েশনের মাধ্যমে, ডিপ্লোমেসির মাধ্যমে। এবং বাংলাদেশে যিনি হাই কমিশনার আছেন দিল্লিতে, উনি খুব অ্যাবল একজন ডিপ্লোম্যাট। এবং আপনি যে কথা বলেন খলিল সাহেব এবং শামা ওবায়েদ, ইনারা বেসিক্যালি পলিটিক্যাল ডিসিশন দেন এবং মানে পেশাদার কূটনীতিক যারা, তারাই বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন কাজ করেন। যে আপনাকে যদি কৌশলগত কেউ টেনশন দেয়, আপনি তাকে কৌশলগত টেনশন দেবেন না? আপনার হ্যাঁ, এটা তো একটা ধরেন টিট ফর ট্যাটের বিষয়টা হয়ে আছে, কিন্তু এই টিট ফর ট্যাট করতে গেলে যেটা ফ্লেয়ার আপ হবে এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কোনো ক্ষতি হবে। কেন জানেন? আমি একটা খুব দুঃখজনকভাবেই আমাকে বলতে হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে, দুই দেশেই কিন্তু দুটো ধর্মভিত্তিক দল, তারা কিন্তু বেনিফিট পাচ্ছে। এবং বাংলাদেশের মধ্যপন্থী দলগুলো যারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে, লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ধারাটা যদি অব্যাহত চলে তাহলে আমাদের গণতন্ত্রের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। একই সঙ্গে ভারতেও কিন্তু এই সমস্যাটা প্রকট হবে।
তো আমি যে কথাটা বারবার করে বলি যে যখন প্রতিবেশী মানে একটা শ্লোক আছে যে হাঁড়ি পাতিল একসঙ্গে থাকলে টোকাটুকি হবে কিন্তু ভাঙবে না, এটাই কিন্তু কথা। এবং আমি আবার ওই কথাটাই বলতে চাই যে এটা একটা ভারতের চাপের কৌশল, রাজনৈতিক মাইলেজ, এবং তাদের মূল জায়গাটা হচ্ছে একটাই, নর্থ ইস্ট এবং বাংলাদেশের যে ভারতের বিভিন্ন প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোকে তারা অ্যাক্সেস চায়। এবং বে অফ বেঙ্গলে বাংলাদেশ তো অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য বে অফ বেঙ্গল। সো বাংলাদেশের খুব কৌশলগত জায়গা এক বে অফ বেঙ্গলে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের তাদের নর্থ ইস্ট এই অঞ্চলে যেন কোনো গোলযোগ না হয়। বাংলাদেশ যদি চায়, হ্যাঁ সেটি ভালো বা পরবর্তী হলে যাই হবে, কিন্তু ভারতকে ট্রাবল করতে পারবে, ভারতও বাংলাদেশকে ট্রাবল করতে পারবে। তো এখন আমাদের একটা জিনিসই করা উচিত, কূটনীতি লেড ডিপ্লোমেসি প্লে ফ্রম বিহাইন্ড। খলিল সাহেবের খুব কিছু যায় আসে না, আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, ফরেন মিনিস্টার হিসেবে খলিল সাহেবের খুব যায় আসে না। খলিল, শোনো দেখুন, যদি খুব ব্লান্টলি বলা হয় খলিল সাহেব বাংলাদেশকে কতটুকু এঙ্গেজ আছেন এটা নিয়ে প্রশ্ন আছে, কারণ আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, এবং এই বিএনপি কিন্তু বাধ্য হয়েছে খলিল সাহেবকে ফরেন মিনিস্টার বানাতে। বিএনপি ইচ্ছা করে নাই, বিকজ বিএনপির অবস্থান ছিল খলিদুর রহমানকে সরানো ইউনূস সাহেবের সরকারের সময়। সেই রকম একটা মানুষকে তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে কেন, এটা আমি আপনার পরবর্তী আলোচনায় পাওয়া যাচ্ছে। সরকারের অবস্থান অনেক জায়গা থেকে এখনো দুর্বল না, দুর্বল নয়। দেখুন, আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন, আমেরিকার খলিল সাহেবের ইনফ্লুয়েন্স ইন আমেরিকা ইজ ভেরি হাই। খলিল সাহেব আমেরিকানদের ব্লেসিংয়ের মানুষ, এই কথাটা আমি মোটামুটি বলতে পারি। খলিল সাহেবের আমেরিকান ব্লেসিং হওয়ার কারণে কিন্তু উনি ইউএনজিওর প্রেসিডেন্টটা হয়েছেন। হ্যাঁ, তো উনি পশ্চিমা ব্লকের মানুষ। এই পশ্চিমা ব্লকের মানুষ হওয়ার কারণে উনি কতটুকু যে ভারতের সঙ্গে আলোচনার, উনি ব্যক্তিগতভাবে আমি জানি না খলিল সাহেবের কতটুকু লিভারেজ উনি দিতে পারবেন, সেটি নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু আদার দ্যান খলিল সাহেব, শামা ওবায়েদ, ইনি তো পলিটিক্যাল মানুষ, উনার পলিটিক্যাল ডিসিশনটা উনি কূটনীতিকদের মাধ্যমে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে বলে আমি মনে করি, সেটি পারবেন। আমি বরং একটা বিরতি নেই, বিরতির পর প্রসঙ্গটাকে চেঞ্জ করতে চাইব, কারণ আপনি বলছিলেন যে খলিলুর রহমান পশ্চিমা ব্লকের মানুষ, তাকে নিয়ে আপনি যথেষ্ট সন্দিহান আছেন বা সন্দেহের জায়গা আছে। এর সামনে আবার বাংলাদেশের সাথে মার্কিন বা আমেরিকার একটা সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির দুটো বিষয় সামনে এসছে এবং গণমাধ্যমগুলোতে রিপোর্টও হয়েছে। ফলে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশের মতো জায়গায়, যেটা ভৌগোলিকভাবে খুবই ইম্পর্টেন্ট, সেখানে আমেরিকান কোনো স্বার্থ আসা, এর ফলে চীন, ভারত, রাশিয়া, মিয়ানমার কী ধরনের ভূরাজনৈতিক বেড়াকল তৈরি হতে যাচ্ছে সে সংক্রান্ত একটা প্রতিবেদন আছে, সেটা দেখবো বরং বিরতির পর ফিরে এসে। নিচে ছোট একটা বিরতি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং একই সঙ্গে আছেন কামরান রেজা চৌধুরী। প্রসঙ্গটি আসলেই বদলাতে চাই, কারণ বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনার মাঝেই আমেরিকার সাথে বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির খবর আন্তর্জাতিক গণমাধ্যম এসেছে। একাধিক গণমাধ্যম দাবি করছে এই দুটি চুক্তি কার্যকর হলে বাংলাদেশের সাথে আমেরিকার গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে আমেরিকার সেনাদের অস্থায়ী ঘাঁটি তৈরির সুযোগ হবে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখি। বাংলাদেশের সাথে দুটি প্রতিরক্ষা চুক্তির দ্বার প্রান্তে আমেরিকা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এক যৌথ প্রতিবেদনে ইউক্রেন ভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম মিলিটারি এবং গবেষণা সংস্থা সলিড ইনফো বলছে, নির্বাচনে জিতে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুটি চুক্তির প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানান। 2019 সাল থেকে ওই দুটি চুক্তির বিষয়ে ঢাকার সাথে আলোচনা করছে ওয়াশিংটন। মিলিটারি বলছে, দুটি চুক্তির মধ্যে একটি হল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা GSOMIA। এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও সুসংহত হবে এবং বঙ্গোপসাগরে আমেরিকার নজরদারি বাড়াতে সহায়তা করবে। আর দ্বিতীয় চুক্তিটি হল অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট বা ACSA। এই চুক্তির আওতায় বাংলাদেশের নৌ ও বিমানবন্দরগুলো ব্যবহার করার অধিকার পাবে আমেরিকার সামরিক বাহিনী।
ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বলছে, আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে তা বাংলাদেশে কোনোভাবেই নিরাপদ করবে না, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করবে। ডিপ্লোম্যাট আরও বলছে, যদিও ACSA কে জ্বালানি, খাবার এবং সামরিক যানের সংস্কার বিষয়ক একটি চুক্তি আখ্যা দিয়েছে ওয়াশিংটন, মূলত এর মাধ্যমে তারা কক্সবাজারকে তাদের যুদ্ধজাহাজ ও বিমানের রিফুয়েলিং স্টেশন হিসেবে ব্যবহার করবে। তারা আরও বলছে, কক্সবাজারের পাশাপাশি কুতুবদিয়াতেও আমেরিকা অস্থায়ী ঘাঁটি তৈরি করার অধিকার পাবে। এর ফলে ভারত ও চায়নার কাছাকাছি অবস্থান করে দেশ দুটির ওপর চাপ প্রয়োগ করা আমেরিকার জন্য আরও সহজ হবে। তবে এমন কিছু হলে তা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে দাবি করে ডিপ্লোম্যাট বলছে, আমেরিকার যে কোনো অবস্থানকে তাদের শত্রুপক্ষ হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে। এছাড়া বৈশ্বিকভাবে স্বীকৃত ভারতের সমুদ্র বিষয়ক স্বাধীন গণমাধ্যম মেরিটাইম ইনসাইট বলছে, এই চুক্তি দুটির ফলে চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্র বন্দর দুটিকে আমেরিকা নিজেদের সামরিক অবস্থানের জন্য বেছে নিতে পারে। মেরিটাইম ইনসাইট আরও বলছে, প্রতিরক্ষা চুক্তি দুটি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে একটি পরিবর্তন নিয়ে আসবে, যা আগে ভারত ও চায়নার নিয়ন্ত্রণে ছিল। যেহেতু বাংলাদেশ সবসময়ই চায়নার সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রে, তাই বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ বলেন, এই চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে এমনটা নিশ্চিত হলেই কেবল চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হবে। একটি রাজনৈতিক সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই যে সকল স্টেক হোল্ডার আছে, সংস্থা আছে, সবার সাথে আলোচনার মাধ্যমে এবং সকল সংস্থা তাদের নিজেদের একটা ইনভেস্টিগেশন বা একটি অ্যানালাইসিস তো তারা করে সিদ্ধান্ত নেবে। এদিকে মেরিটাইম ইনসাইট বলছে, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশটির বিশাল উপকূল রেখা এবং প্রভাব বিস্তারের ক্ষমতার কারণে। বহু দশক ধরেই এই অঞ্চলটি নৌ সংঘাত কিংবা বৈশ্বিক শক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতা থেকে দূরে ছিল। তবে এখন দৃশ্যপটে আমেরিকার সম্ভাব্য আবির্ভাবের ফলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কামরাজা চৌধুরী, আমি প্রতিবেদন দেখছিলাম, শামা ওয়াহিদ বলছিলেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হলে বা নিশ্চিত হলে তবেই সবুজ সংকেত দেখা হবে। এন্ড প্রশ্নের জায়গাটা হচ্ছে, আমেরিকা চায় কোনো দেশের সরকার সবুজ বাদ দিয়ে লাল সংকেত দেখাতে পারে? দেখো, আমি যদি একটু মেটাফরিক্যালি গল্পের মতো ছলে বলি, আচ্ছা, কোনো হরিণের রাজ্যে যদি বাঘ আসতে চায়, বাঘ বলল যে তোমার সঙ্গে আমি একটা চুক্তিতে আসি, আমার প্রয়োজন হলে তোমার ওখানে যাব। তো এটা নিয়ে ধরেন কোনো একটা হরিণ বললো যে ঠিক আছে, ওকে, ঠিক আছে, এরপরে ওই হরিণ হয়তো মারা গেছে বা চলে গেছে, পরের হরিণটা বলছে না, বাঘ আসলে তোমাদের খেয়ে ফেলবে। তো বাঘ তখন বলবে যে তোদের মতো একজন হরিণে তো আমাকে চুক্তি করতে দিচ্ছে, আমার রাইট আছে। এটা বাঘের সঙ্গে হরিণের চুক্তি। আপনি কখনোই আমেরিকার সঙ্গে চুক্তি করে বা ইভেন ভারতের সঙ্গে চুক্তি করে বা চায়নার সঙ্গে চুক্তি করে আপনি সবসময় পার পাবেন না। কিন্তু আবার আপনি এই কন্টিনেন্টে আমেরিকাকে যদি বললেন যে এই আশপাশে তো আরো কয়েকটি, আমি মেটাফরিক না যাই, আমি সহজেই বলি যে ধরেন আশপাশে তো আরো কয়েকটি শক্তি আছে, সেই শক্তিগুলোও তো নিশ্চয়ই আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বাড়বে। এটাই আমাদের বিগেস্ট লস। বাংলাদেশের ফরেন পলিসি সব জায়গায় বরাবর যেটা ছিল যে আমরা সবার সঙ্গে থাকবো, কারোর সঙ্গে শত্রু হবে না, ফ্রেন্ডশিপ টু অলস, ম্যালিস টুয়ার্ডস নান, এটা ছিল আমাদের প্রিন্সিপাল, এবং এই জন্য আমরা ভালো ছিলাম। এখন ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়ে গেছেন। এখন আমেরিকা কেন আসতে চায়, একটু ব্যাকগ্রাউন্ড যদি না বলে তাহলে ভিউয়ারদের জন্য বোধহয় একটু বুঝতে অসুবিধা হতে পারে। বে অফ বেঙ্গলে আমেরিকানরা, বে অফ বেঙ্গল কিন্তু যখন ব্রিটিশরা চলে গেল 47-এর পরে, বে অফ বেঙ্গল ইজ এ ফরগেটেন জোন ছিল। চায়না যখন ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারি পাওয়ারফুল হলো এবং ইন্ডিয়া উঠে আসলো, চায়নার রাইজের কারণে, চায়না অ্যান্ড ইন্ডিয়ার রাইজের কারণে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। এবং চায়নার যে মূল সমস্যা, চায়নার তেল নাই, চায়না তেল আমদানি করে হচ্ছে মিডল ইস্ট থেকে। তো এই মিডল ইস্ট থেকে তেল নেওয়ার জন্য তাকে চোক পয়েন্ট পার হতে হয়, সিঙ্গাপুরের মালাক্কা একটা। এই মালাক্কা একসময় পর্তুগিজরা বন্ধ করে দিয়েছিল 1408 বা 11 সম্ভবত, আমার কাছে যতটুকু মনে পড়ে, পর্তুগিজরা বন্ধ করে দিয়েছে, দিয়ে চায়নাকে বিপদে ফেলেছিল, চাইনিজ জাহাজরা পার হতে পারছিল না। হু জিনতাও যখন প্রেসিডেন্ট, তখন উনি বললেন যে চায়নার বিগেস্ট ডায়লামা হচ্ছে মালাক্কা, এই মালাক্কাকে তিনি বাইপাস করার জন্য একটা বললেন কি
তারা ক্রা ক্যানেল থাইল্যান্ড একটা করার চেষ্টা করছে অনেক দিন ধরে, সেটা হচ্ছে না। তো উনি তখন করলেন কি, মিয়ানমারের মধ্যে দিয়ে ইউনান প্রভিন্সের মধ্যে দিয়ে বে অফ বেঙ্গলে তারা একটা অ্যাক্সেস চাচ্ছিল, এবং তারা প্রথমে চাচ্ছিল যে বাংলাদেশকে চিটাগং করে। চিটাগংয়ে সেটা আওয়ামী লীগ সরকার 2009 এসে ক্ষমতায় পড়ে সেটা দেয় নাই। না দেওয়ার কারণে তারা মিয়ানমারের যে রাখাইন স্টেট, ওইখানে চিয়াকফোয়া বলে একটা পোর্ট অ্যান্ড ইকোনমিক জোন করেছে। তাদের আইডিয়াটা হচ্ছে বে অফ বেঙ্গলে, আর তাদের শ্রীলঙ্কাতে একটা পোর্ট আছে হাম্বান্টোটা, তারা মিডল ইস্ট থেকে আনে, তেল গ্যাস নিয়ে এসে এখানে পাকিস্তানের গোয়াদার সাউথ, এইটাও আপনার যদিও ইন্ডিয়ান ইয়েতে ওশানের মধ্যেই, এটা আরব সিতে, গোয়াদার থেকে তারা নিয়ে আসে শ্রীলঙ্কা থেকে তারা বে অফ বেঙ্গলের হয় চিটাগং না হয় চিয়াকফু, মিয়ানমার না হয় বাংলাদেশ। তো বাংলাদেশ যেহেতু দেয়নি তারা চিয়াকফু করছে, এবং এখানে গভীরতা বেশ ভালো 18 মিটার, হ্যাঁ, আমাদের তো মাথার বাড়িতে 16 মিটার। এখান থেকে তারা এক টান দিয়ে পাইপলাইন দিয়ে নিয়ে চলে যাবে হচ্ছে ইউনান প্রভিন্স, হচ্ছে মেনল্যান্ড চায়নাই। কিন্তু যদিও এটার ভলিউম কম, কিন্তু চায়নার একটা মিনিমাম একটা স্কেপ হচ্ছে। আমেরিকানদের টার্গেট হচ্ছে দুটো জায়গায়, এক হচ্ছে গোয়াদার পোর্ট ইন পাকিস্তান, ডিপসি পোর্ট, জেসি পোর্ট, ডিপসি পোর্ট দিয়ে চায়না এই দিক থেকে তেল গ্যাস নিয়ে ল্যান্ড রুটে আফগানিস্তান হয়ে দিকে চলে যায়, ওটা বন্ধ করবে। আর দ্বিতীয়ত এটা ইরানের কাছে বালুচিস্তানে, কিন্তু আচ্ছা এইখানে তারা ধরছে, এইটা একটা দেখুন বালুচিস্তানে কিন্তু সেপারেটিস্ট মুভমেন্ট চলছে, এবং একই সঙ্গে তাদের এই যে বে অফ বেঙ্গল এখানে বন্ধ করবে। তাহলে ইন্ডিয়ান ওশানের যে জায়গাটা, এই ইন্ডিয়ান ওশানটা তাদের কন্টেইন হয়ে যায়। জি, আমি এই জায়গায় আমাদের সহকর্মী আজিমুর রশিদ কনক, তাকে যোগ করে নিতে চাই। তিনি আন্তর্জাতিক ডেস্কে আমাদের এখানে আমাদের সহকর্মী হিসেবে আছেন, তিনি এই প্রতিবেদনটি করেছেন। যেহেতু তিনি এই প্রতিবেদনটি করেছেন, তাহলে অনেক খুঁটিনাটি বিষয়গুলোকেও উনি জানবেন নিশ্চয়ই। আমি খুব ছোট করে, আমার হাতে কনক খুব বেশি সময় হয়তো দিতে পারবো না, আমি একটু বুঝতে চেষ্টা করব। এই প্রতিবেদনটি করতে গিয়ে আপনি যখন এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘাঁটছিলেন, তখন কি এই ধরনের বিষয়গুলো আসলে সামনে এসেছে কিনা, যে আসলে আমেরিকা চাইছে যে তাইওয়ান প্রণালীর পাশাপাশি বে অফ বেঙ্গলের সামরিক উপস্থিতির মধ্য দিয়ে কি আসলে চায়নার ওপর একটা চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছে কিনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো? ধন্যবাদ হাসান। এই প্রতিবেদনটি নিয়ে কাজ করতে গিয়ে আমি মোটামুটি সপ্তাহ 3 সময় ব্যয় করেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য, কারণ এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের কাছে এখনো এই চুক্তি সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা কোনো আনুষ্ঠানিক তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমার ভরসা ছিল সামাজিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে সমস্ত প্রতিবেদন এসছে সেগুলো নিয়ে কাজ করা। কিছুক্ষণ আগে একজন বললেন যে চায়নাকে আসলে টুটি চেপে ধরার একরকম কৌশল হিসেবে আমেরিকা এই এসিএস এবং যে জিসোমিয়া যে চুক্তি দুটো আছে, দুটি চুক্তি আসলে বাংলাদেশের সাথে করতে যাচ্ছে। ব্যাপারটা আসলে অনেকটা এরকমই। এটা যে শুধুমাত্র বাংলাদেশের সাথে হতে যাচ্ছে ব্যাপারটা এরকম না। এই এসসিএস এর চুক্তিটা কিন্তু আসলে আমাদের যদি একটু পেছনে ফিরে তাকাই, সোভিয়েত ইউনিয়নকে বধ করার একটা অংশ হিসেবে নেটো জোটের বাইরে যে সমস্ত দেশ ছিল সামরিকভাবে কিছুটা স্টেবল, সেই সমস্ত দেশকে ব্যবহার করার একটা উপায় হিসেবে এই এসসিএস এর চুক্তিটাকে সামনে আনা হয়। নেটোভুক্ত দেশগুলো আমরা জানি যে একটা দেশের সামরিকভাবে কোনো দেশ যদি আক্রান্ত হয়, সামরিক হামলার শিকার হয়, তবে নেটোভুক্ত সবগুলোতে জোটের সবগুলো দেশ সেই দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। তো এই চুক্তিটার ক্ষেত্রে আসলে নেটোর বাইরে যে দেশগুলো আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে নেটোর বাইরে যে দেশগুলো আছে, সেগুলোকে ব্যবহার করে আসলে সামরিক সুবিধা নেওয়া। যেমন আমরা জানি যে এসিএস যে চুক্তিটা বেসিক্যালি এটা আসলে একটা চুক্তি যেখানে সামরিক বিভিন্ন সহযোগিতা করা হয়, নট নেসেসারিলি যে যুদ্ধ করা হচ্ছে। যেমন আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যখন আমেরিকা হামলা চালাচ্ছে, তাদের বেশ কিছু ঘাঁটি আছে ওখানে, তাদের কিন্তু মধ্যপ্রাচ্যে হামলা চালাতে সুবিধা হয়েছে। এছাড়া আমরা একটা তথ্য দিয়ে রাখি যে গালফ কোঅপারেশন কাউন্সিলের যে দেশগুলো আছে, বাহরাইন ছাড়া মোটামুটি সবগুলো দেশই কিন্তু আমেরিকার সাথে এই চুক্তির আওতায় আছে। বাহরাইন এই চুক্তিতে যায়নি। আরো একটা তথ্য যদি দিয়ে রাখি, সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং পাকিস্তান তারা কিন্তু আমেরিকার সাথে নেগোশিয়েট করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে একটা চুক্তিতে গিয়েছে। কিন্তু বাংলাদেশ আসলে এই চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা পাইনি, বিগত সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। যদিও বারবার আমরা শুনেছি যে আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে নেওয়ার ব্যাপারে একটা কথা বলছে, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় যে এসিএস এর চুক্তি দিয়ে আসলে কোনো একটি দেশে
স্থায়ী ঘাঁটি তৈরি করার সুযোগ নাই, বরঞ্চ সেখানে দীর্ঘ সময়ের জন্য সামরিক মহড়া পরিচালনা করা এবং ওই পরিচালনার অধীনে দীর্ঘ সময় ধরে আসলে আমেরিকার সেনাদের অবস্থান করার একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। অসংখ্য ধন্যবাদ আজিমুর রশিদ কনক। উনি একটা বিষয় স্পষ্ট করছিলেন যে আসলে আপনার ঘাঁটি করার বিষয় না, কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে সামরিক চুক্তি দেবেন, সেখানে সামরিক মহড়া করবেন, আসা যাওয়া করবেন, আপনার টেকনোলজি নানান কিছু মূল এই হয়ে যে মিলিটারি অপারেশন করার জন্য এই বিভিন্ন লজিস্টিক থেকে শুরু করে বিভিন্ন ইনভলভমেন্ট আছে, রিফুয়েলিং আছে, মেইনটেনেন্স আছে, এগুলো সব একটা করে স্টেশনের মতো করে। রাইট, এগুলো দিয়ে আসলে শুরু হয় কিনা আমি যদি মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাকে বিশেষ করতে চাই যে এই জটিল সমীকরণ থেকে আসলে কি দাঁড়াচ্ছে। পাশাপাশি যে একসময় বলা হতো না যে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে আমেরিকা নজরদারি চায়, ওই দিক থেকে নির্দেশ করে এরকম কি বিষয়টা? আচ্ছা দেখুন, আসলে আমরা এই চুক্তির প্রসঙ্গটি, এই দুটো সামরিক চুক্তির প্রসঙ্গটি এমন একটা সময় আসলো যখন বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার সাথে বিগত ইন্টারিম গভর্নমেন্টের ART নিয়ে আমাদের যে একটা চুক্তি সম্পাদনের বিষয়টি নিয়ে যখন বাংলাদেশ সে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা চলছে, সেই সময় সামনে আপনারা এই প্রসঙ্গটি এনেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের সূত্রে। এবং শামা উবায়েদ তিনি যে বক্তব্যটি রাখলেন সেখানে কিন্তু তিনি বলেন নাই যে না বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো কিছু করছে না। তিনি বলছেন এটা পর্যবেক্ষণ করা হচ্ছে, যদি সবকিছু মিলিয়ে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সবুজ সংকেত আসে তখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু আসবে। তার মানে এই বিষয়টি নিয়ে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তো আমি এটুকু বলছি। এখন যে বিষয়টি এখানে আসছে যে বিশেষ করে আপনাদের যে প্রতিবেদক যে বক্তব্যটি রেখেছিলেন সেই বক্তব্যের মধ্যে বিশেষ করে SESA চুক্তি যেটির কথা বলা হচ্ছে, যে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্টের কথা যেটি বলা হচ্ছে, যে সেটি বাংলাদেশেই নতুন নয়, অন্যান্য জায়গায় আছে। তবে সেন্ট মার্টিন নিয়ে যখন অনেক কথা হচ্ছে যে আমেরিকা নিয়ে যায়, সেই সময় কিন্তু বাংলাদেশে অনেকেই সার্বিক সেন্ট মার্টিনের লোকেশন, সেখানকার পরিবেশগত অবস্থা সেইগুলো বিবেচনা করেছে যে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের মতো কোনো উপযোগী জায়গা না, মানে সেন্ট মার্টিন। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আমেরিকা কোনো কিছু একটা সূত্র ধরে কোনো দেশে যখন তারা পা রাখে তখন কিন্তু তারা ওই চুক্তি বা তাদের সাথে যে সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আশঙ্কার জায়গাটা হচ্ছে সেইখানেই যে তারা যদি এই চুক্তির আওতায় যদি বাংলাদেশের সাথে একটা সামরিক অ্যালায়েন্স তারা করতে পারে, সেইটা মধ্যে তাদের বড় প্রতিদ্বন্দ্বী চায়না এবং ভারতের প্রসঙ্গে তারা ভিন্নতর অবস্থানও নিতে পারে। মিস্টার চৌধুরী, আমি খুব বেশি হতে সময় পাবো না, সাধারণত আমরা এই সময়টাতে সর্বশেষ অনলাইন আপডেটগুলো দেখার চেষ্টা করি। দেশের প্রথম সারির কিছু পত্রিকার যে অনলাইন আপডেট আছে সেগুলো দেখার চেষ্টা করি এবং সম্ভব হলে ছোট্ট করে কমেন্টস নেওয়ার চেষ্টা করি। যাই বলবেন না কোনো ছোট্ট করে বলবেন। আমরা দেখি প্রথম আলোর অনলাইন বলছে এখন পর্যন্ত এস আলমে গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গে সংসদে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা নিয়ে বেশ অনেক রকমের হইচই হয়েছিল, সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন একটা। এর বাইরে বিশ্বকাপ প্রসঙ্গ তো এসছেই। বাংলাদেশ ব্যাংকারদের উদ্বেগের পর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, এই বিষয়ে যে ছোট্ট একটা মন্তব্য করেন কামরান চৌধুরী। এটা কমপ্লিটলি রাজনৈতিক ফাইট। ইসলামী ব্যাংকের যে চলছে সংসদ এবং সংসদের বাইরে, এটা কমপ্লিটলি রাজনৈতিক ফাইট। এটা একটা দল জামাত ইসলামী বেসিক্যালি এই ব্যাংকটাকে ডমিনেট করতে চায় এবং এই ডমিনেশনের জায়গায় সরকার হয়তো সেটা করতে দিতে চায় না। এটা নিয়ে মূল গণ্ডগোলটা। আমি দেখে পরে অনলাইন পত্রিকাটা দেখি সেটার আপডেট কি বলছে। এটা BBC বলছে, সেখানেও ট্রাম্পের একটি প্রসঙ্গ হচ্ছে, ট্রাম্প লাভস ইনফ্লেশন। আর এর বাইরে আচ্ছা দুঃখিত, চেঞ্জ হয়ে গেছে, সমকাল এসছে আমাদের সামনে। সমকালের নতুন বাজেটে ভর্তুকি কমছে, বাড়ছে প্রণোদনা। কালকে বাজেট সংক্রান্ত যদি ছোট্ট করে মন্তব্য করেন। জি, আগামীকাল আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আসতে যাচ্ছে, 9,38,000 কোটি টাকার বাজেট। এবং এই দিনের বাজেটের প্রাক্কালে একটা ইয়ে আছে যে বাংলাদেশের অর্থনীতি এখন আমাদের $1.5 ট্রিলিয়ন অর্থনীতির খাতে পৌঁছেছে। আমাদের পার ক্যাপিটা সম্পর্কেও একটা নতুন খবর আসছে। এর মধ্য দিয়ে আমাদের যে নতুন বাজেট আসছে সেই বাজেট নিয়ে আমরা অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছি যে এই বাজেটে আমাদের জন্য সামনের দিনে নিশ্চয়ই একই সঙ্গে এটাও হচ্ছে সবাই চিন্তা করবে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লোথ, যেহেতু সক্ষমতা আছে সেরকম সক্ষমতা নিয়ে যেতে আমাদের বাজেট আসে। অসংখ্য ধন্যবাদ কামরান চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনারা আমাদেরকে সময় দিয়েছিলেন। এই ছিল আজকের নির্বাচিত খবরে। কাল আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ।